আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 পৃষ্ঠা 136-এর বাংলা ও ইংরেজি মাস সম্পর্কিত ধারণা দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলা যে এই যে 12 মাস আছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই যে বাংলা 12টা মাস আছে, এই বাংলা 12 মাসে কোন মাস কত দিনে যায় সেটা আমরা কিন্তু জানি না। আজকে সেই জিনিসটাই আমরা জানব। আমরা ঋতু সম্পর্কে একটু ধারণা নেই। বৈশাখ এবং জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল, ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎকাল, কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্তকাল, আর পৌষ ও মাঘ মাস মিলে হয় শীতকাল, ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্তকাল। এখন আমার কথা হচ্ছে যে কোন মাসটা কত দিনে হয় সেটা জানবো। আমরা যদি কোন মাসটা কত দিনে যায় সেটা যদি জানতে চাই, তাহলে প্রথমে নিয়ম হচ্ছে যে বাংলা প্রথম যে 6টা মাস আছে, এই প্রথম 6টা মাস হচ্ছে 31 দিনে যায়। তাহলে প্রথম 6টা মাস কি? বৈশাখ। তাহলে বৈশাখ কত দিনে যাবে? 31 দিন। জ্যৈষ্ঠ 31 দিন, আষাঢ় 31 দিন, শ্রাবণ 31 দিন, ভাদ্র 31 দিন, আশ্বিন 31 দিন। অর্থাৎ এই যে 3টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ, এই 3 ঋতুর যে 6টা মাস আছে, এই 6টা মাস হবে 31 দিনে ফিক্সড করা। অর্থাৎ বাংলার প্রথম 6টা মাস একদম ফিক্সড করা, এই 6টা মাস 31 দিনেই হবে, 32 দিনেও না, 30 দিনেও না। আশা করি কোন 6টা মাস 31 দিনে যায় সেই সম্পর্কে তোমরা বুঝতে পারছো। পরীক্ষা আসে এরকম যে নিম্নোক্ত কোন মাসটি 31 দিনে যায়। মনে কর 4টা মাসের নাম দেওয়ার মধ্যে একটা দিল আষাঢ়, তখন তুমি কী দিবা? 31 দিন দিবা। তাহলে আমরা জানলাম কি 3টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ, এই 3টা ঋতুর যে 6টা মাস আছে, এই 6টা মাস কি 31 দিনে হয়। এবং পরবর্তী যতগুলো আছে, পরবর্তী যে 6টা মাস আছে, এই 6টা মাসের মধ্যে ফাল্গুন যে মাসটা আছে, এই ফাল্গুন মাসটা হলো 29 দিন। আমরা ইংরেজি বছরগুলোর মধ্যে জানি শুধু ফেব্রুয়ারি 28 দিনে, আর বাংলা বছরের মাসগুলোর মধ্যে ফাল্গুন মাস হচ্ছে 29 দিনে যা। এই ফাল্গুন মাস ছাড়া আর যে 5টা মাস আছে, এই বাকি 5টা মাস হলো 30 দিনে। তাহলে কার্তিক মাস 30 দিন, অগ্রহায়ণ মাস 30 দিন, পৌষ মাস 30 দিন, মাঘ মাস 30 দিন, এবং এই যে চৈত্র মাস আছে, এই চৈত্র মাসও 30 দিনে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ফাল্গুন মাস, অর্থাৎ বাংলা যে 12টা মাস আছে, এই বাংলা 12টা মাসের মধ্যে শুধু ফাল্গুন মাস হচ্ছে 29 দিনে যা। আর কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস এবং চৈত্র মাস, এই 5টা মাস হলেও 30 দিনে যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এই যে বাংলা 12টা মাস আছে, এর মধ্যে কি পাইলাম আমরা? প্রথম যে 6টা মাস আছে, এই প্রথম 6টা মাস কি 31 দিনে যা। বাকি যে 6টা মাস আছে, এই বাকি 6টা মাসের মধ্যে ফাল্গুন মাস হচ্ছে 29 দিন, আর বাকি 5টা মাস হচ্ছে 30 দিন। বাকি 5টা মাসের মধ্যে হচ্ছে কার্তিক মাস 30, অগ্রহায়ণ 30, পৌষ 30, মাঘ 30 এবং চৈত্র 30। আশা করি বাংলা কোন মাসটা কত দিনে যা সেটা বুঝতে পারছো। এখন কথা হইলো, এই যে ফাল্গুন মাসটা 29 দিনে যা, ফাল্গুন মাসটা কখন 30 দিনে হয় সে সম্পর্কে আজকে আমরা জানব। ফাল্গুন মাস 30 দিনে যা হচ্ছে, যদি আমরা জানি যে লিপ ইয়ার একটা বিষয় আছে ইংরেজি বছরের মধ্যে। লিপ ইয়ার হচ্ছে অধিবর্ষ। লিপ ইয়ার ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ হচ্ছে অধিবর্ষ। অর্থাৎ ইংরেজি যে বছরটা লিপ ইয়ার হবে, বাংলা সেই বছরটা ফাল্গুন মাস 30 দিনে হবে। তাহলে আমরা লিখতে পারি যে খ্রিস্টাব্দ
যে খ্রিস্টাব্দে অধিবর্ষ হবে সেই বাংলা বছরে ফাল্গুন মাস 30 দিনে গণনা করতে হবে। তাহলে বাংলা লিপ ইয়ার বলতে বুঝাইছি কি, যে আমরা ইংরেজি বছরে কিন্তু একটা লিপ ইয়ার হয়, অর্থাৎ অধিবর্ষ হয়। যে বছরটা অধিবর্ষ হবে ইংরেজি সালের মধ্যে, ওই ইংরেজি সালে যে বাংলা বছরটা হবে ওই বাংলা বছরের ফাল্গুন মাস হবে 30 দিনে। আশা করি বুঝতে পারছো। তাহলে ওই ফাল্গুন মাস নর্মালি হবে 29 দিন, আর ইংরেজি বছরের মধ্যে যেটা লিপ ইয়ার হবে অর্থাৎ অধিবর্ষ হবে সেই বছরের বাংলা বছরটা হবে, বাংলা বছরের ফাল্গুন মাস হবে 29 দিন। আশা করি বাংলা ফাল্গুন মাস কখন 30 দিনে হবে, কখন 29 দিনে হবে, সেই জিনিসটা তোমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো ইংরেজি কোন মাসে কত দিনে যায়, অর্থাৎ ইংরেজি যে 12 মাস আছে এই 12টা মাসের মধ্যে কোন মাস কত দিনে যায় সেই সম্পর্কে আমরা আজকে ধারণা লাভ করব। আমরা এই সম্পর্কে ধারণা লাভ করার পূর্বে একটা সিস্টেম জেনে নিই। আমরা সিস্টেমটা হচ্ছে এরকম, অনেকে এইভাবে মুষ্টি দেয়, আমি অবশ্য মুষ্টি না দিয়ে আমি এভাবে 4টা আঙ্গুল ইউজ করি। 4টা আঙ্গুল ইউজ করলে সবচেয়ে সহজ, মানে উপর নিচে বোঝার ভাব আছে। অর্থাৎ এই যে উপর অংশ আছে এই উপর অংশ হইলে 31 হবে, আর এই নিচের অংশ হইলে 30 হবে। 4টা আঙ্গুল, 5টা না, কিন্তু 5টা ধরা যাবে না। কটা আঙ্গুল ধরতে হবে? 4টা আঙ্গুল ধরতে হবে। 4টা আঙ্গুল ধরে হিসাব করব। তাহলে উপরে হইলে 31 দিন আর নিচে হইলে 30 দিন। আশা করি বুঝতে পারছো। কিন্তু ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিন। ফেব্রুয়ারি মাসে আমি 28 দিন লিখে রাখলাম, যে 28 দিন। ফেব্রুয়ারি মাসটা শুধু 28 দিন, ঠিক আছে। আর ফেব্রুয়ারি মাসটা ছাড়া অন্য মাসগুলো কোনটা কত দিন সেটা জানবো আজকে। প্রথমে হচ্ছে জানুয়ারি। জানুয়ারি যদি আমরা ধরি তাহলে জানুয়ারি উপরে আসছে, যেহেতু উপরে আসছে সেহেতু কত দিনে? 31 দিনে। তাহলে আমরা এখানে সবার আগে 31 লিখে ফেলি, 31 দিন। তাহলে জানুয়ারি 31, আমি একটু গণি তারপরে লিখি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আবার আগস্টের সময় এই যে উপরে অংশ ধরতে হবে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আশা করি বুঝতে পারছো। আবার বলি, জানুয়ারি মাস কিন্তু এই উপর থেকে শুরু করবা, এবং কয়টা আঙ্গুল? 4টা আঙ্গুল। তাহলে এই 4টা আঙ্গুলের উপরে হইলে 31 দিন, আর এনে হইলে 30 দিন, নিচে হইলে 30 দিন। তাহলে আমি বলতেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আবার আগস্ট শুরু করবো আমরা উপর থেকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আশা করি সিস্টেমটা বুঝতে পারছো। এখন আমরা এভাবে গনে গনে আমরা লিখব। জানুয়ারিতে 31 দিন লিখলাম, ফেব্রুয়ারিতে আমরা জানি 28 দিন, শুধু অধিবর্ষের সময় 29 দিন হয়। আমরা অধিবর্ষ সম্পর্কে ধারণা লাভ করবো একটু পরে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ দেখো উপরে, উপরে যেহেতু আছে তাহলে 31 দিন। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল দেখো কোথায় আসছে? নিচে আসছে। তাহলে নিচে আসলে কত দিন? 30 দিন। তাহলে আমরা এখানে লিখবো 30 দিন। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাস কত দিনে? 31 দিনে। মে 31 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন দেখো নিচে আসছে, নিচে যেহেতু আসছে কত দিনে? 30 দিনে। 30 দিন। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই কি উপরে? উপরে যেহেতু আছে তাহলে 31 দিন। আবার বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, পরে আগস্ট। এই যে আগস্ট কি উপরে আসছে? উপরে যেহেতু আসছে 31 দিন।
তাহলে আগস্ট মাস 31 দিন। আবার গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর কোথায় আসছে? নিচে। নিচে যেহেতু আসছে সেহেতু 30 দিন। 30 দিন। আবার গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর কোথায়? উপরে। যেহেতু অক্টোবর উপরে আছে সেহেতু 31 দিনের মাস। অক্টোবর 31 দিন। আবার গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নভেম্বর কোথায়? নিচে। নিচে যেহেতু আছে তাহলে 30 দিনে। আবার গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর কোথায়? উপরে। যেহেতু উপরে আছে সেহেতু কত দিনে? 31 দিনের মাস। আমরা এখানে লিখব 31 দিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি যে 12টা মাস আছে এই 12টা মাসের মধ্যে আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিনে যা, আর ফেব্রুয়ারি মাস কখন 29 দিনে যা? আমরা জানি লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষ যে বছরটা হবে সেটাতেই 29 দিনে যা। এই ফেব্রুয়ারি মাস ছাড়া আর বাকি যতগুলো মাস আছে সেটা কোনোটা 31 দিনে, কোনোটা যা 30 দিনে। আর এটার নিয়ম হচ্ছে কি, যে 4টা আঙ্গুল আমরা ধরবো, উপরে হলে 31, নিচে হইলে 30। আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অধিবর্ষ সম্পর্কে ধারণা লাভ করব, অর্থাৎ অধিবর্ষ কাকে বলে এবং আমরা কিভাবে বুঝবো যে কোন সালটা অধিবর্ষ। আর অধিবর্ষ চিনতে গেলে একটা অধিবর্ষের সংজ্ঞা আছে। অধিবর্ষ সংজ্ঞা কি? যে বছরকে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। 4 দ্বারা বিভাজ্য হলে হবে না, নিঃশেষে হতে হবে। নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে অধিবর্ষ বলা হয়। অর্থাৎ যে সাল বলো, যে বছরটা বলো, সেই বছরটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলেই সেই সালটাই হবে অধিবর্ষ। যেমন মনে করো যে আমি লিখলাম 2024। এই যে 2024 সালটা আছে, আমরা এটা 4 দ্বারা বিভাজ্য করি। দেখো, আমরা 2024 সালটাকে যদি 4 দ্বারা বিভাজ্য করি, দেখি কত হয়। 4 20-এর মধ্যে 5 বার যায়, 4 5 20। এখন তো 20 থেকে 20 গেলে শূন্য, শূন্য দাম নাই। এখন কী করবো? আমরা এই 2 কেটে নামাবো। 4 কোনো একটা সংখ্যা কেটে নামালে অবশ্যই তার মধ্যে একবার না গেলে 0 বার হলে দিতে হয়। 4 2-এর মধ্যে তাহলে 0 বার যা, 4 শূন্যে 0। তাহলে 2 থেকে 0 গেলে 2 থেকে এটা আমরা 4 কেটে নামাইলাম, তাহলে কত হইল? 24। 4 24-এর মধ্যে 6 বার যা, 4 6 24। এই দেখো, যেটার বাক্সের শূন্য থাকে সেটা হচ্ছে অধিবর্ষ। তাহলে আমরা অধিবর্ষ পেলাম কোনটা? 2024 সালটা। তাহলে 2024 সালের ফেব্রুয়ারি মাস হবে এইটা। এই 2024 সালের ফেব্রুয়ারি মাস 29 দিন। 2024 সালের ফেব্রুয়ারি হইল 29 দিন। আশা করি বুঝতে পারছো। তো এখন যে সালটা সেটা হচ্ছে 2026 সাল। তো 2026 সালটা অধিবর্ষ কিনা চলো আমরা প্র্যাকটিক্যালি দেখিনি। আমরা এখন 2026 যে আছে, 2026 সালটাকে আমরা 4 দ্বারা বিভাজ্য করে দেখবো এটা অধিবর্ষ কিনা। 4 20-এর মধ্যে 5 বার যা, 4 5 20। এখন আমরা 2 কেটে নামাইলাম। আমরা জানি কোনো একটা সংখ্যা কেটে নামাইলে আমাদের ভাগফলে একবার না গেলেও 0 বার দিতে হয়। তাহলে 4 শূন্যে 0, 2 থেকে 0 বার দিলে 2। আমরা এই 6 কেটে নামাইলাম, 26। 4 26-এর মধ্যে 6 বার যা, 4 6 24। তাহলে আমরা যদি বিয়োগ করি, 6 থেকে 4 গেলে 2 থেকে 2 থেকে 2 বার দিলে 0। তাহলে বাকশেষ কিন্তু 2 রয়েছে। বাকশেষ কিন্তু 2 আছে, অর্থাৎ যদি কোনো ভাগ প্রক্রিয়ায় বাকশেষ থাকে তাহলে সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়।
আর এটা যে এই সালটা যেহেতু নিঃশেষে বিভাজ্য না, অর্থাৎ 2026 সাল যেহেতু নিঃশেষে বিভাজ্য নয়, সেহেতু এটার ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। ফেব্রুয়ারি 28 দিন। আশা করি কোন সালটা অধিবর্ষ এবং কোন সালটা অধিবর্ষ না, এবং এই অধিবর্ষ সালে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে সেই সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা লাভ করছো। যেহেতু 2026 সাল অধিবর্ষ না, সুতরাং 2026 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা অধিবর্ষে আরেকটা নিয়ম জানবো। অধিবর্ষে আরেকটা নিয়ম হচ্ছে যে বছরের একক ও দশক স্থানে শূন্য থাকে, তাহলে যে বছরের একক ও দশক স্থানে কি থাকে? শূন্য থাকে, সেই বছরটি চারশো দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে অধিবর্ষ হবে। অর্থাৎ কোনো সাল আছে এই সালের একক ও দশক স্থানে শূন্য থাকে, তাহলে সেই যে বছরটা আছে সেই বছরটা যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কিন্তু অধিবর্ষ হবে। আর আমরা যদি 4 দ্বারা বিভাজ্য করি ওই সালটাকে তাহলে কিন্তু হবে না। যেরকম মনে করো 2100 সাল, এই যে 2100 সাল আছে এটাকে যদি আমরা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করি তাহলে কিন্তু অধিবর্ষ হবে না, অর্থাৎ এটা 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। আমি আবার বলতেছি যে একক ও দশক স্থানে যদি শূন্য থাকে তাহলে সেই বছরটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে তাহলেই অধিবর্ষ হবে, এছাড়া হবে না। অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হলে হবে না। এই ক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শুধু একক ও দশক স্থানে শূন্য ছাড়া অন্য যে কোনো সাল। আর একক ও দশক স্থানে যদি শূন্য থাকে তাহলে সেটাকে নিঃশেষে বিভাজ্য করতে হবে 400 দ্বারা। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা 2100 সালকে যদি আমরা 400 দ্বারা বিভাজ্য করি দেখি কত হয়। 400 কিন্তু 210-এর মধ্যে নিঃশেষে ভাগ যায় না। 400 2100-এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। 5 বার দিলে কত হয়? 2000 হয়। ভাগশেষ কত থাকতেছে? 0 0 1 100। এটা দেখো ভাগশেষ থাকতেছে 100, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু 2100 সালটি নিঃশেষে বিভাজ্য নয় সেহেতু সেটার ফেব্রুয়ারি মাস যাবে 28 দিনে। ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে। কিসের জন্য 28 দিনে? যেহেতু এটা অধিবর্ষ না। আমি আবার বলতেছি, যদি একক ও দশক স্থানে শূন্য থাকে সেটাকে 400 দ্বারা বিভাজ্য করতে হবে। 400 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে, আর 400 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে অধিবর্ষ হবে না। আর এই 2100 সালটি যেহেতু অধিবর্ষ নয় সুতরাং 2100 সালটির ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। ঠিক সেম যদি আমরা 2000 সাল লিখলাম, মনে করো এই যে 2000 সাল, এইটাকে কিন্তু 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, যেমন 5 বার গেলে 2000 হয়। এই 2000 যে সালটা গেছে এই 2000 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে গেছে। 29 দিন। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ একক ও দশক স্থানে যদি শূন্য থাকে আর সেটার যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা হবে অধিবর্ষ, আর যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে হবে অধিবর্ষ না। আর অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস 28 দিন, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিন। আশা করি অধিবর্ষর যে সিস্টেমটা, অর্থাৎ 4 দ্বারা এবং 400 দ্বারা বিভাজ্য করার যে সিস্টেমটা এবং আমরা কিভাবে অধিবর্ষ চিনব, আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা এই বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।